জয় আমিরের জবানিতে আরমিন। আরমিনের চেহারা দেখতে পাবার আগের সাক্ষাৎটি তাদের চতুর্থ বা তৃতীয় সাক্ষাৎ তা নিয়ে সংশয় আছে, কেননা এর মাঝে এক দফা একপাক্ষিক সাক্ষাৎ ঘটল। সেটা কেবল আরমিন চাঁদনির খোঁজে ক্লাব ঘরের সঙ্গে লাগানো বাড়িটিতে গেল সেদিন, কিন্তু আরমিন তাকে দেখল না। না বলে ওইটাকে সাক্ষাৎ বলাই আপত্তিকর। জয় বাংলার ক্লাব ঘরের দোতলার চিলেকোঠার ঘরে একটা ছোট বিছানা পাতা, তাতে চাদর সাদা, 3টে বালিশ, একটা কোলবালিশ, 2টো কুশন। তবে হয় গোল বিছানার আকার ছোট, নয়তো উচ্চতা একটু বেশি। গোল বিছানার শুলে তার পা 1-1.5 ফুটের মতো বাইরে ঝুলতে থাকে। আবার পা গুটিয়ে শোবার অভ্যাস নেই তার। কপালের নিচে হাত পেতে উপর হয়ে বুকে ভর দিয়ে পা দুটো বিছানায় ছড়িয়ে সর্পিরের মতো শুয়ে থাকা তার স্বভাব। গোল বিছানার পাশে ছোট্ট টেবিল, ওতে ঘড়ি, ওয়ালেট, সিগারেট, শলাকা, হ্যান্ড প্রেসিং বল, 2টো ড্র্যাগার, কিছু হাবিজাবি সহ একটা ফেডিন্সের বোতল সযত্নে রাখা। বাংলা ভাষায় কে বলা হয় ডাইল। যারা পান করে তারাই হলো ডাইলখোর। তার মদ, গাঁজা, চুইট, বিড়ি, ড্রাগ সবই চলে। সাথে ডাইলের বোতলটা কাশির ওষুধ হিসেবে কার্যকর বলে টেবিলেই রাখা জায়গা পেয়েছে। কটা দিন জ্বর ছিল গায়ে, এখনো গলা খুসখুস যায়নি একদম। মাস্টার্স পরীক্ষার কয়েকদিন বাকি, তাই ইলেকশনের বেজায় ঝামেলা থাকা সত্ত্বেও হামচা ধমকে ধমকে তাকে পাঠায় নিরিবিলি একটু পড়তে। সেদিন দুপুরের খাবারটা কবির হোটেল থেকে আনলো। কবির যখন খাবার নিয়ে ঘরে ঢুকলো, তখন সে পিষ্টভাবে ম্যাথ করছে। গোল বিছানায় বই খাতা ছিটিয়ে আছে, বালিশের এক পাশে এক সেটার এক কোণে জ্বলন্ত সিগারেট হেলান দিয়ে রাখা, আর তা তুলে নিয়েই একটু করে টান দেওয়া ও খানিকটা গণিত সমস্যার সমাধানের চেষ্টা করছে। মাথা এলোমেলো, হুটহাট বহুদিন পর বই খাতা নিলে না বসলে মনে হয় সে ছাত্রই নয়। পড়ালেখা ঠিক হলো না, এই জন্মে তো হলোই না। সেই দিন থেকে ছাত্রের পরে লিখ বলতে একটু শব্দ পেশাগত যুক্ত হলেও তারপর আর ছাত্র থাকে না কেউ। তা অবশ্য ছাত্রের মতো এমনিতেও কখনো সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা হয়নি। সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা হয় মা বাপের ঝাড়ি খেয়ে। তার সেই বিপদ দুটো বিদায় হয়েছে সেই কবে। তবু পড়াটা কিভাবে যেন এতদূর হলো। কদিন পর মাস্টার্স পরীক্ষার ভাষার দিনও এসে গেল এই সংক্ষিপ্ত জীবনে। কি আশ্চর্য, ডিগ্রির হিসেবে সে বিরাট শিক্ষিত ছেলে ভাবা যায়। সব হামজা ভাইয়ের জন্য। এই যে মাস্টার্স পরীক্ষা, এটাও বড় সাহেবের হুমকি ধামকিরই ফল। সে জীবনেও এসব চায়নি। এ জীবনে আগাগোড়া নেই। সে জীবনে এত ভালো বিষয় নিয়ে ঘটা পড়া কিছুই নেই। তার কোনো স্বপ্ন টপ্ন নেই। ভালো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে তার মতো ভালো মানুষ কি কাজ করবে? সে কি আর ভদ্র সভ্য লোক? সে কি শিক্ষার মর্যাদা রাখার লোক? ভুয়া শিক্ষা, অকাজের ডিগ্রির পিছনে খাটুনি হয়ে যাচ্ছে। তার কি জীবনে এই পদার্থবিদ্যার জ্ঞান দিয়ে কোনো রিসার্চ করে ফুসরত আছে? আর কটা সকাল সূর্যের দেখা মিললে তার ঠিক নেই। তবে হ্যাঁ, তার যদি একটা জীবন থাকতো, সে পদার্থবিজ্ঞান কোয়ান্টাম ফিজিক্সে গবেষণা থিসিস হিসেবে বিশ্বসেরা কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যেত। এইটুকু বলা যায়, কোয়ান্টাম ম্যাগনেটিক্স, নিউক্লিয়ার এবং পার্টিকল প্রভয় পদার্থবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করা কিনা কে বলবে? তার তো আর জীবন নেই। কতক্ষণ আঙ্গুলের মাঝে কলম ঘোরাতে ঘোরাতে চুপচাপ খাতার নিচের দিকে চেয়ে থেকে মাথা তুলে দেখলো সিগারেটটা পড়ে শেষ হয়ে গেছে। নতুন একটা জ্বালিয়ে ঠোঁটে রেখে হাসলো। মাঝে মধ্যেই গোল পাকানো ফেলি কোনটা বেশি জটিল, পদার্থবিদ্যার থিওরি, রাজনীতি করবার নাকি শালা জিন্দেগি? তোর কি মনে হয় রে কবিরা? আমি তো ভাই আর্টসে ছিলাম। দূর শালা, আর্টসের পড়া চাইতে মাল খেয়ে তাল গাছ থেকে লাফিয়ে পড়া ভালো। দেয়ার্স নাথিং ইউ সায়েন্স অ্যান্ড ফিজিক্স, গট ইট মাই বয়। সিগারেট টান মেরে বলে, তুই আমার স্কুলে ভর্তি হ।
এ বয়সে স্কুলে ভর্তি নেবে? আমি চাইলেই নেবে। একটা কথা মাথায় রাখবি, শেখার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, বুঝছিস? কবির গম্ভীর গলায় বলল, ভর্তি কি কিন্ডার গার্ডেনেই হব? না, ক্লাস 9-এ কর করে সায়েন্স পড়বি। বলে তো একজন মানুষ কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে, তারপর ধর কত মিটার থেকে পার সেকেন্ড বেগে মারা খেলে একটা ট্রাকের পেছনে দুমড়ে মুচড়ে খালে এসে পড়বে। ভাই, এসব পড়ে আপনারা এত গর্ব করেন, এসব কোনো পড়ার জিনিস? সে কবিরের মাথায় একটা গাড্ডা মারল। খরচা আছে রে। একজন দারোয়ানের মন কর সারাদিন একটা বাড়ির গেটে বসে পাহারা দেয়, ওইটা কি ওর কাজ? না, পদার্থবিদ্যার মানে তা না। মানে না কেন? পদার্থবিদ্যার কি সমস্যা এখানে? সমস্যা হইল সম্বন্ধীর চ্যাংরা সারাদিন একখানে বৈশা ছিল, ওর কোনো স্মরণ হয় নাই। স্মরণ মানে কি ভাই? স্মরণ মানে মোটিভেট। ভদ্রনকি ভাষায় বলতে গেলে অতিক্রান্ত দূরত্ব। আর কোনো মোটিভেট না হইলে ওইটা কাজ না। এখন তুই এক জায়গায় খাড়ায় 10 মন ভরের একটা বস্তা কাঁধে কর, সারাদিন দাঁড়ায় থাকলেও ওইটা কাম হয় না, কারণ তুই দূরত্ব অতিক্রম করস নাই। এবার কতই যদি পদার্থবিদ্যা পড়িস, তারপর কোনো দারোয়ান রেজায় বলিস যে মামা আপনি তো বেকার লোক, কোনো কাম করেন নাই, তোর কান লাল হবে। আবার ধর কোনো চাকরি না পাইলে তুই নিজেই দারোয়ান হইলি, তখন পদার্থবিদ্যার সম্মানে তুই কাউরে বলতে পারবি না যে তুই কাম করস। তুই বলবি যে তুই 1 নম্বরের বেকার মাগা। সায়েন্সে পড়া চরম কঠিন ব্যাপার। কবির গম্ভীর মুখে তার খাতার দিকে তাকালো। গোটা গোটা হাতে পৃষ্ঠা ভরা ইংরেজি কিসব লেখা, থিওরি, ল, হাইপোথিসিস, ম্যাথমেটিক্যাল টার্ম, ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার অ্যালজেব্রা, ট্রান্সফর্ম ক্যালকুলাস ইত্যাদি হিজবিজ করে লেখা। কবির ওইসবের কিছুই বুঝলো না, দেখতে ভয় করতে লাগলো। মনে হলো এর চেয়ে ইতিহাসের ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম মনে রাখা বহুত সহজ ছিল। সে সিগারেট শেষ করে হাত ছাড়িয়ে আড়মোনা ভাঙলো। মিষ্টিবিলা কিবরা, গরিবের মতো চ্যাংলা রসসহ ল্যাংচা একটা, বড়লোকদের মতো পচা বাসা। কেন ভাই? কারণ আমি মাস্টার্সে ফেল মারবো 400 পয়েন্টে। এমএসসি গ্র্যাজুয়েশনে যা মাথা নষ্ট করা পড়তে হয়েছে, তা ধর গেদা বাচ্চারা মাস্টার্সে শালা বাপ চাচা চলে এসেছে। আমার প্রস্তুতি ফার্স্ট ক্লাস লেভেলের খারাপ। কি অনলি রে তুই? কবিতাকে খেপাতে বলল, ভাই ছোট মাছের চচ্চড়ি ছাড়া আর কিছু পাই নাই, আজ যে দুপুরটা এইটা দিয়েই চালান। সে বেঁকে উঠল। ছোট মাছ তোর পিছন দিয়ে ভরে নে, শালা ভাত খাবো না, যা। কবির হো হো করে হেসে উঠল। ভাই, ছোট মাছ ভিটামিন এ আছে, চোখের জন্য ভালো। আমার চোখ কি নষ্ট হে? এই দেখ, পুরা ম্যাগনিফাই গ্লাস। এখান থেকে তাকাবো তো 50 কিলো দূরে জিনিস দেখতে পাবো। আমি খালি আপনার এই সায়েন্স স্টুডেন্টই দেখছি যার চোখ খারাপ হয় নাই এখনো, যেসব পড়া আপনার চোখ নষ্ট করতে দেরি নাই, অথচ ডাক্তারি বাড়ির পয়সা ঢালা লাগে। মাছ খাবেন, চোখ চিরকাল এমনই রইবে চকচকা। সে উঠে বাথরুমে যেতে যেতে বলল, চোখ যদি কানা হয়ে যায় তাও জীবনে ডাক্তারশালার কাছে যাব না। হামজা ভাইয়ের চোখ নষ্ট হলো, ছোট অক্ষর দেখতে নাকি পায় না, সেখানে চোখের ডাক্তারের কাছে গেল। শালা দেখি নিজের পুকুরের অত বড় বড় 2টা গ্লাসওয়ালা চশমা পরে দাঁত গ্লাসা হাসছে। সে শালা আবার চোখে চিকিৎসা করবে। ভাত কি দিয়ে তাই বল? চরম খিদে পেটে, সকালে কিচ্ছু খায় নাই। কবির খাবার তুলে একে একে সব সাজিয়ে রাখতে রাখতে বলে, মাংস ভুনা, খাসির পায়া, সাদা ভাত, অল্প ডিম পোলাও আনছি, যদি ভাত না খান তো খাইয়েন। তার পছন্দের ঝাল জাতীয় আরও কিছু বাঙালি খাবার এনেছে কবির। আলু ভর্তা, কালো জিরার বাটা, পাতলা মসুর ডাল, বেগুনের চপ, সবজি সহ এক গাদা খাবার এনেছে। নভেম্বরের দুপুর, বাংলায় শীত এসে প্রকৃতির দরজায় ঢুকেছে। নগ্ন গায়ে দুপুরে শীত করে। সে বাথরুম থেকে বেরিয়ে গামছায় হাত মুছে শালটা তুলে শরীরে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, মিষ্টি আনিস নাই কিছু?
কবির জিব্রা কামড়ালো। একবার মনে করলাম আনি, আবার ভাবলাম খাবেন কি না, মিষ্টি খাইতে মন চাচ্ছে। হ, খাইতাম, আমার কালো জাম খাইতে মন চাচ্ছে। কবির সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। খারান, এক্ষুনি যাব আর নিয়ে আসবো। সে গম্ভীর গলায় বলল, বস, লাগবে না ভাই, আপনি খান, আমি বাড়ি যাইয়া গোসল দিম, মা রাগ করবেন, বাড়ি যাইয়া খাইগা। সে দু আঙ্গুলে চিবি একটা মাংস তুলে মুখে পুরে আঙ্গুল চাটতে চালতে বলল, সে যাবি, খেয়ে যাবি, বস। ভাই আপনি খান। সে চোখ তুলে তাকাতেই কবি থমকে হলো। সে বলল, মেয়ে লোকের মতন নেকারাবাজি করিস না বাপ, আমার সুগার আছে, বসে পড়। আমার একা খাইতে ভাল লাগে না, আমি খাওয়ার সময় সবসময় তোর বসে থাকে, সঙ্গে খায়, বস। কবির অগত্যা খেতে বসে শুকনো ভাত নাড়াচাড়া করতে লাগলো। সে চট করে পাত্র তুলে কবিরের পাতে ভুনা মাংসের অর্ধেকটা ঢেলে দিল। তুই কি শালা নতুন বউ নাকি, তুলে খেতে লজ্জাবতী পাতার মতো নেতিয়ে যাচ্ছিস? কবির চোখ বড় বড় করে বলল, ভাই আমি কিন্তু এবার উঠা যাব, সাহস থাকলে যা, পরের বার যেহেতু তোর ঠ্যাং থাকবে না আর তো যেতে পারবি না। কবির গোমরা মুখে খেতে লাগলো। সে প্রিয় গরুর মাংসের ভুনা খেতে খেতে চোখ বুজে বলল, এর সাথে যদি চালের আটা রুটি হতো না কবির। কবিরের মন খারাপ হয়ে গেল। সে হাসল তা দেখে। কবির এখন ভাবছে যদি এক্ষুনি পারতো জাদু বলে ভুনা মাংসের সাথে চালের আটার রুটি হাজির করত। কবির বলল, আমি আজই মারে বলবো ভাই, মাংস ভুনা আর চালের আটার রুটি করে দেওয়ার জন্য, সাথে কালো জাম। সে হাসলো। কবিরা, তোর এই বিয়ে করানো জরুরি, তোর মায়ের হাতে বহুত খাইছি, এবার তোর বইয়ের হাতে খাওয়ার স্বাদ জাগে। চোখ মারল সে। খাওয়া শেষ করে কবির চলে গেল। সে সিগারেট হাতে পেছনের রুফটপে এলো। সামনে কচুরিপানা ভর্তি পরিত্যক্ত ডোবা, অযত্নে বেড়ে ওঠা কিছু জংলি গাছপালা, অপর পাশে জুড়ে তীর্ণ মাঠ, সূর্যের আলোয় হেলে পড়া পথে। দুপুরে 3টের পর সূর্যের তাপ একটু একটু গায়ে লাগছে। দুপুরে উপরে হাওয়ার কাছে ছিটে পড়ছে, গা শিরশির করছে। তাছাড়া শরীরটা ঠান্ডার ভাব রয়ে গেছে। চোটুতে লম্বা টান দিয়ে কাশ উঠে গেল, তার গলা জ্বলতে লাগলো ভীষণ। 1 কাপ গরম চা হলে ভালো হতো, শুকনো চুরুট জমছে না। সিগার ফুটে ধরে শালটা আবার ভালো মতো শরীরে জড়িয়ে এক অপছন্দের দৃশ্য দেখতে পেল। বোরকা নিকাবে আবৃত এক নারী মূর্তি পলাশ রাজঘরের ধান্দা ঘর থেকে বেরোচ্ছে। এত দূর থেকেও চিনতে ভুল হলো না যে সে কে বলেই হাসলো জয়। কি করে চিনলো বলা যাচ্ছে না। ওর যে হাঁটে মাথাটা নত করে, গা ঘেঁষে সঙ্গে হাঁটলেও বোধহয় পায়ের আওয়াজ পাওয়া যাবে না। সঙ্গীতে ছন্দের মতো সাজানো পদচারণা। বোরকাটা এপাশ ওপাশ দুলছে, আপন মোটে হেঁটে যাচ্ছে। 2 হাতও কপালের দূর থেকে ফর্সা জল করছে। দেখা যায় এ মেয়ে পুরো নাম মনে থাকে না অত, শুরু শেষ মাসটুকু স্মরণে থাকে, শুধু মনে থাকে এইটুকুই, আরমিন। বুড়ো কুচকে চেয়ে রইল সে, কিন্তু আরমিন একসময় আড়াল হয়ে গেল। তার মুখে হাসি নিভে এলো। পেছনের রুফটপ থেকে আর দেখা যাচ্ছে না। সে দৌড়ে সামনের দিকে এলো। তখন আরমিন রাস্তা দিয়ে হেঁটে ক্লাবের দিকে এগিয়ে আসছে। একটা বারও চোখ তুলে দেখলো না এদিক ওদিক। তার মুখ কঠিন, ধুরো হাসি ছেয়ে গেল। মেয়েটা বোকা নাকি দুঃসাহসী? তার খুব ইচ্ছে করলো চট করে সামনে গিয়ে দাঁড়িয়ে সুস্থির চালকে অস্থির করে তুলতে। সামনে গিয়ে দাঁড়ালেই বিরক্ত, ঘৃণা আর তেজ ভরপুর 2 চোখ দেখতে পাওয়া যায়। তা দারুণ মজা লাগে। তখন হাসলো সে। এসব বখাটেপনার সময় চলে যাবার এই অন্যরকম মেয়েটা তার জন্য নিতান্তই এক ফন্দি আটালো সে রোজ। তার অধপতন থামলো না। আজ আরো একটা অধপতন টের পেল। আরমিনকে এত শান্তিময় হেঁটে যেতে দেওয়া ঠিক হচ্ছে না। না বুঝে স্থির দাঁড়িয়ে চুরুট টেনে গেল। আজকের হিসাবটুকু আগামী দিন ভার্সিটির জন্য তুলে রাখলো। একসময় আরমিন একেবারে আড়াল হয়ে গেল। ততক্ষণে স্তব্ধ ঘরটা সে স্বভাবসুলভ ভঙ্গিতেই হেসে দিল।
চুরুটে দুটো সুখ টান মেরে সে ছুঁড়ে ফেলে দিয়ে গেল। ওই পথে যখনই যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। এর পরের লাইনটা পছন্দ হলো না। আলতা রাঙা পায় আবার নুপুর পড়েছে। না, আরমিন তো বোরকা পরে। আবার বোরকার সাথে কে কখনো আলতা পরে নাকি? না। তবে আলতা না পড়ুক, নুপুর পড়তেই পারে। দুটো পা তো এখনো দেখা হয়নি, সেভাবে দেখতে হবে। কপাল আর হাতের তো যদি পা দুটো ফর্সা হয় তবে আসল ফর্সা, নয়তো শুধু শুধুই মেয়েটার নামে ফর্সা ফয়দা হওয়ার কিছু নেই। হতে পারে তার মতোই আসল গায়ের রং তামা রং, নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছে। মেয়ে লোকের ভরসা নেই। এরপর সে গান গেয়ে নিজের মতো বদলে বাকিটুকু গাইল। বয়সটা অনুমানে 19 কি করি, চোখেতে তেজ, মুখে কথার ঝুড়ি। চক্ষু তুইলা যখন একটু আমার পানে চায়, ফুরুত কইরা পরাণ পাখি শূন্যে উড়া যায়। এখন বুঝি মজনু শালা কে লাইলিকে মারছে। বোরকা পরা মেয়ে আমার পাগল করেছে। একটা বোরকা পরা মেয়ে আমায় পাগল করেছে। ছোট একটা নল দিয়া খাই যখন জুস, খুদার কসম তখন আমার থাকে না যে হুঁশ। বাড়িতে নয় গাড়িতে নয়, মনে আগুন লেগেছে। গান গাইতে গাইতে নিজেই হেসে লুটিয়ে পড়তে লাগলো। এরপর মনে হলো সে আরমিনকে জুস তো দৌড়, চেহারা অবধি দেখেনি। চেহারা দেখাটা ফরজ হয়ে গেল। সেদিন টানটুন মেরে নিকাবটা খুলে ফেলবে। আর একদিন পর ভার্সিটিতে আরমিনের কাছে এদিনের জবাবদিহি চাওয়ার সময় মেয়েটা তার দুঃসাহস দেখালো, মুখে মুখে জবাব দিল, একটুও ভয় পেল না। তবুও শুধু নিকাব টেনে খুলে ফেলার হুমকি দিতে পারলো, টেনে খুলে ফেলার হলো না। না চেহারা দেখা লালসা পড়ল, আর না বেয়াদবির শাস্তিতে। রাতের বেলা পলাশের হোটেলে গিয়ে পলাশের সাথে বসে সিঙ্গারা, চানাচুর আর মদ পান করলো। রাত বাড়ার সাথে সাথে পলাশের পাগলামির সময় হলো। পলাশ গোটা এক বোতল সাথে নিয়ে জ্বলে জ্বলে হেসে উঠল। মানুষ মদের সাথে ঝাল জগ স্ন্যাক্স খায়, পলাশও খায়, তবে পলাশের রুচি দামি হওয়ায় ঝাল হিসেবে সে নারী ও চিৎকারকে বেছে নিয়েছে। এই যে এক ঢোক অ্যালকোহল, এক একটা নারীর চিৎকার। পলাশ আর সময় নিতে পারল না। সে প্যান্টের বেল্ট খুলে হাতের তালুতে পেঁচাতে পেঁচাতে চলে গেল তার খাস কামরায়। যাবার পথে তার চিৎকার এক আইটেম রেডি করে দেবার আদেশ দিল ম্যানেজারকে। সে সোফায় শরীর এলিয়ে বসে বিড়বিড় করে বকলো, শালার তার কাটা মুফিস, এ মালটা মেন্টাল সাইলমের, রাখলে কি সমস্যা? আজ অফ পারফিউম এফ হেল। সে বসেছিল পলাশের জন্য বিশেষ তৈরি হোটেলের সবচেয়ে কাস্টমার স্পেশাল ইউনিটে, সাথে পলাশের লাগানো খাস কামরা, সাউন্ড প্রুফ খাস কামরা শুধুই নিরাপত্তার সুবিধে, হোটেলে গেস্টদের যাতে ডিস্টার্ব না হয় এই জন্য। নয়তো পলাশের ইচ্ছে জনসম্মুখে ঝাল মেটানো। দিন দিন পাগলটা স্যান্ডিজম পরশু পর্যায়ে চলে যাচ্ছে। একটি মেয়েকে পলাশের সমান পালিত কুকুর হিসেবে উপস্থাপিত হতে হয়, এটা পলাশের দাবি। মেয়ের গলায় হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে সর্বোচ্চ ব্যথা, ভয়, রক্ত দেখা অবধি পলাশ শান্ত হয় না। কদিন আগে সকালে দিকে একটা মেয়েকে লাশ বের করা হয়েছিল, তখনও দেখা গেল পলাশ তৃপ্ত হতে পারেনি। মেয়েটির শরীরে অসংখ্য কামড়ে ক্ষত ছিল, দাঁতগুলো শরীর গেঁথে গেছে, চামড়া গোস্ত উঠে এসেছে, নিচের ঠোঁট অবধি ছিঁড়ে ফেলেছে একদম। আজও সে বসে থাকতে থাকতে সপাত সপাত শব্দে বেল্টের আঘাতের আওয়াজ আসতে লাগলো। সে দ্রুত উঠে পাগলের দরবার থেকে বেরিয়ে এলো, নয়তো কিছুক্ষণ পর বেল্টের সাথে উঠে আসা ছিঁড়ে চামড়া মাংস দেখারও সৌভাগ্য হবে। পলাশ কতক্ষণ দোতলায় একটা সাজানো আইটেম নিয়ে দাঁড়িয়েছিল। ম্যানেজার তাকে দেখে হেসে রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে শার্টের কটা বোতাম আলগা করে সোফায় বসলো, এসি চালালো, নাক মুখ কুচকে মেয়েটাকে ডাকলো। কিন্তু এই যে মেয়ের এক স্বভাব, আগে আগে ঠোঁট এলিয়ে নিয়ে হাসে। বেশ কয়েকবার মুখটা সরিয়েও নিল, তবু তাকে চুপ করে থাকতে দিল না। এসি চালালো, মেয়েটিকে ডেকে কাছে বসালো। কিন্তু এই যে মেয়েদের এক স্বভাব, আগে আসে ঠোঁট এগিয়ে নিয়ে,
সে বেশ কয়েকবার মুখটা সরিয়েও দিল, তবু আবার মেয়েটা ধরে টপ করে গালে একটা চুমু খেয়ে বসলো। মেয়েটার সঙ্গে চড়াত করে কান বরাবর এক থাপ্পড় মেরে ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘেন্নায় গা ভারী হলো তার। ছি, চুমু জিনিসটা হলো রোম্যান্টিক্স নামে কলঙ্ক। তার চরম ঘেন্না লাগে এই বিষয়টাকে। অশ্রাব্য গালি দিতে দিতে শার্টের কলার তুলে বেরিয়ে এলো রুম থেকে। ম্যানেজার দৌড়ে এলো। কি হয়েছে জয়, কোনো সমস্যা? সে টিস্যু দিয়ে গাল ঘষতে ঘষতে বলল, শালি চুমু খাইতে আইছে। থু, গলায় জীবাণুর ইনফেকশন হয়ে গেছে। বলছি এই যে চুমু খাইতে আসা চ্যাটম্যাট আমার কাছে দিবেন না, ঘৃণা লাগে আমার। নেশা ঠিক মতো না চড়ে মেজাজটা চিরতে থাকে। পকেটে হিপ ফ্লপ পানীয় আছে। সে হোটেল থেকে রাতে বেরিয়ে উদ্দেশ্যহীন ভাবে হাঁটতে লাগলো রাস্তা ধরে। রাত 1:30টার মতো বাজে। তরুটা বোধহয় এখনো বসে আছে খাবার টেবিলে। বাড়ি ফেরা দরকার। মনটা অজানা কারণে বিক্ষিপ্ত হয়ে আছে, কিছুতেই মনোযোগ আসছে না। এই যে মেয়েটা চুমু খেতে এসে ঠোঁট এগিয়ে দিল, কি আশ্চর্য। সেই সময় অবেচেতন মনে এক আপত্তিকর আকাঙ্ক্ষা আসছিল। আরমিনের চেহারা কেমন? আরমিনের দুটি ঠোঁট কি সুন্দর না অসুন্দর? শুধু চোখ দেখা তো চেহারা আন্দাজ করা যায় না। আরমিন কি দুনিয়ার কোনো মূল্যে তাকে এভাবে চুমু খেতে আসবে? কি আশ্চর্য সব ভাবনা। সে নিজের জবরদস্তি করলেও যেন সম্ভব নয়। তখন মাথায় প্রশ্ন এলো, কোনো মেয়েকে চুমু খেতে সে জবরদস্তি করবে সে? তারপর মনে হলো যে মেয়ের প্রতি তার এত অরুচি, তাকে জবরদস্তি করা যায় কিনা। জটিল এক বিভ্রান্তি মাথায় এলো। গভীর রাতে বাড়ি ফেললো সে। রাতটা ঘুম ঘুম জাগরণে কাটলো। সকাল সকাল ঠান্ডা পানিতে গোসল করে হামজার থাপ্পড় খেয়ে রোদ পোহানোর নাম করে সকাল 9টার মধ্যে ভার্সিটি প্রাঙ্গণে হাজির হলো সে। আজকাল ছেলেদের খুব খুশির সাথেই থাকে, দারুণ অবাক হয় রোজ রোজ তাকে ভার্সিটি পেয়ে। কিন্তু সে রোজ আরমিনের দেখা পায় না। আরমিনকে জ্বালাতে না পারলে তার খুব রাগ হয়, দুঃখ হয়। তবে সেদিন ভার্সিটিতে পাওয়া গেল। সে শহীদ মিনারে সিঁড়িতে বসে চুরুট ফুঁকছিল। তখন কোমল পা ফেলে মাটির দিকে গর্দান ঝুঁকিয়ে হেঁটে আসতেছিল। দেখা গেল আরমিনকে। তার ঠোঁটের কোণায় দুষ্টু হাসি এলো। গভীরভাবে চেয়ে থেকে সেই চেহারার একটা সম্পূর্ণ আকৃতি কল্পনা করা যাবে। তার উপায় নেই, ঘাড় নত। আরমিন শহীদ মিনার থেকে কিছু দূর দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছিল। তার রাগ হতে লাগলো। মেয়েটা ইচ্ছে করেই তাকে এড়িয়ে যাচ্ছে। সে আঙুলে তুড়ি মেরে গলা উঁচিয়ে কয়েকটা ডাক দিল, আরমিন, আরমিন, এইদিকে, এই যে আরমিন। আরমিন তাকালোই না। তার রক্ত গরম। এক লাফে উঠে গিয়ে পেছন থেকে হাতটা চেপে ধরে নিজেই হাত গুটিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। সে কোনোদিন আরমিনকে সরাসরি ছয়নি। সে দিনগুলোতে, আজ ছিল না, কারণ অজানা। চুরুতে শেষ টানটা দিয়ে তা ফেলে চিবিয়ে বলল, ডাকতেছিলাম, শোনো না? কথার সাথে পাচা পাচা ধোয়া উঠল। আরমিনের বোধহয় বমি পেল। ওর মতো মেয়ে চুরুটের গন্ধ সহ্য করতে পারে না। কিন্তু কিছু বলল না, শুধু ঘন পাপড়ি ঝাপটে আবার তাকালো। রোদটা এসে ঠিক সেই চোখের মনিতেই পড়েছে। মনি জকজক করছে। তার দম মনে হলো আরমিনের চোখের মনি উজ্জ্বল বাদামি, খাঁটি কালো নয়। আরমিনের ফের নজরটা সরিয়ে নিল। মেয়েটা যত সম্ভব নিজেকে নজর হেফাজত করলো। তার দিকে তাকাতে ভালো লাগে না নিশ্চয়ই, কিন্তু সে তাকে যতক্ষণ মেয়েটা সামনে থাকে। কি আছে পর্দায়? ওপারে ঢাকা ওই চেহারা, তার ব্যক্তিত্বে এই রহস্য বের করতেই হবে জয়ের। সে অগ্রসরী পায়ে আরমিনের দিকে এগিয়ে খুব কাছে গিয়ে দাঁড়ালো। তুমি জুনিয়র, আমি যে তোমার এনাফ সিনিয়র। সামনে আসলে শান্তির টানটি বর্ষণ করার কথা খেয়াল থাকে না? আরমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ধারণা আপনার জীবন ও মনে অতিরিক্ত অশান্তি, আর আমি নেহাত এক অধম, তাই আমার মনে না হয় সেসব কিছু নেই। আমার শান্তি বর্ষণে আপনি একটু শান্তি পাবেন বলে আপনার ধারণা হয়? তাই অযথা সালাম খরচা করে কি হবে বলেন? সে রোজ সামনে আসি এসব কড়া টাইপের কথাবার্তা শোনার জন্য। আজকাল অভ্যাস হয়ে যাচ্ছে, ব্যাপারটা ভালো হচ্ছে না। সে বুড়ো গুজকে বলল, আমার জীবনে মনে হয় খুব অশান্তি। তা কি করে বললে? আরমিন বলল, আমি নিজেই
আপনি নিজেই ভাবুন, কোনো মানুষের মনে ঠিক কতটা অশান্তি হলে সে রোজ শুধু একটা মেয়েকে টিচ করতে ভার্সিটি এসে দলবল নিয়ে বসে থাকে। সে তাচ্ছিল্য করে একপাশে হেসে বলল, তোমার মনে হচ্ছে আমি তোমার জন্য ভার্সিটিতে আসি? আরমিন সে জবাব না দিয়ে বলল, আপনি প্লিজ একটু সরে দাঁড়ান, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। সে অবাক হয়ে শার্ট নাকি শুকলো। যা শালা, ৮,০০০ টাকা দামের পারফিউম আর রেডিও কারেন্ট বলতে বিশ্রী গন্ধ? এই শালির মেয়ে তো জন্ডিস কেস, এইটার লিভারে রিং পরানো লাগবে। কবিরকে ডেকে বলল, এদিকে আয়, শুকে দেখতো গন্ধ কেমন। কবির শুকে বলল, ভালো গন্ধ, কিন্তু ভাই আপনার গায়ে সেন্ট মারছেন নাকি সেন্টে গোসল করছেন? সে কবিরের মাথায় একটা চাটি মেরে বলল, এই শালা, আমার সেন্ট, তাতে আমি গোসল করি না, ডুবে মরি। তোর কি? হ্যাঁ? আরমিন বলল, আমি কি যেতে পারি? সে মাথা নেড়ে না বুঝিয়ে আরমিনকে দাঁড় করিয়ে রেখে একদৃষ্টে দেখতে লাগলো। আন্দাজ করার চেষ্টা করলো নিকাবের নিচের চেহারাটা কেমন হতে পারে। পর্দার আবরণে আবৃত চেহারা, এক টুকরো চোখ ও নাকের উপরভাগটা যদি এত উজ্জ্বল এবং মাধুর্য ছাড়াতে থাকে, তাহলে চেহারা কেমন হবে? চাঁদের মতো। কিন্তু সেই চাঁদ মুখটা দেখার উপায় তা তো দুর্বল। সে দুষ্টু হেসে আরমিনের গা ঘেঁষে চারপাশে গোল হয়ে হাঁটতে লাগলো। শাহরুখ খানের এক পুরনো সিনেমার হিন্দি গানও গাইতে লাগলো সে, যেটার বাংলা যদি বলি তাহলে এমনটা হতো, ঘোমটার তলে চাঁদ পর্দার আবরণে চলে, তবুও চারপাশে আছে উজ্জ্বলতা ছড়িয়ে, জোস নিয়ে দেখোয়ালা, না দেখলে হুঁশ হারিয়ে। চেহারা দেখার খাতির মন তো কি জানো হাজির, যেভাবে মেঘকে ময়ূর দেখে, চাঁদ দেখে চাতক, তোমাকে দেখতে পাওয়া ভাগ্যবানরা। হুঁশ না হারিয়ে ফেলা তোকে জোশ দেখিয়ে দেওয়ালা। সেই গানের এমন শব্দ নিজের মতো করে গাইল। গানে ছিল চাঁদ না চাঁদ, সে গাইল চলতা চলে। এরপর কটা দিয়ে চেহারা তো দূর, পর্দা আবৃত আরমিনের জ্বলন্ত করার জন্যই আরো পাওয়ার পেয়ে গেল ভার্সিটির প্রাঙ্গণে। তার মন মেজাজ অনিয়ন্ত্রণে যেতে লাগলো। পরীক্ষা কাছাকাছি, ভার্সিটি আসছে না। সে দলবল সহ বাড়ি পৌঁছে গেল জ্বালাতে, এবং সত্যি মনে তৃপ্ত এবং অনৈতিক তৃষ্ণাটুকু নিয়ে আরমিনের বাড়িতে ঢুকেছিল। তার চরিতার্থ হলো সাদা পায়রাকে পাওয়া গেল কালো পোশাকের আবরণে। কালো পোশাকে হাতা দিয়ে দেখা গেল ফর্সা ধবধবে নরম হাত, কালো ওড়না দিয়ে শরীর পেঁচানো, তার আকাঙ্ক্ষার মতো চেহারাটাও আবৃত হলো। এক মুহূর্তের জন্য চোখ জোড়ার সঙ্গে বাকি সুরটুকু ঘোমটার তলে ঘাপটি মেরে থাকা চাঁদ বইকি। আর এই দুর্বল সাক্ষাৎ লাভে এক সম্ভাব্য কারণ হতে পারে সে মাজার, ফকির বা তাদের দোয়ায় বিশ্বাসী না। আরমিনের বাড়ি যাবার পথে সেদিন এক ফকিরের সঙ্গে দেখা হলো। জয় তাকে ধরে নিয়ে গিয়ে রুটি, কলা এবং পিস কেক খাওয়ালো। যাবার সময় কিছু টাকা হাতে গুঁজে দিল। ফকির বাবা তার মাথায় হাত বুলিয়ে বলতে চাইলেন, সে তালগাছ মাফিক লম্বা, তাকে ঝোঁকাতে হলো। ফকির বাবা তার মাথায় হাত রেখে অসাময়িক হাসে বললেন, ভাবজান, তুই যে ইচ্ছায় ওয়ারাদা নিয়ম নিয়ে পথে বাইর হয়েছিস, মহান আল্লাহ তা কবুল করুক। তিনি চাইলে সব হয় রে বাপ, সব হয়। তুই সহি সালামতে থাক, তোর দোয়ায় তোর মনের নেক খয়েশ পূরণ হোক। একে তো দোয়া কবুল বলতে কিচ্ছু নেই। তার ওপর ফকির বাবা বলেছে নেক খায়েশ। তার পেট ফেটে হাসি এলো। সে হাসা সারা পথ, সে নিয়ত ও খায়েশ নিয়ে যাচ্ছে, তা আবার নেক নিয়ত। দম ফাটা হাসি এলো তার মনে হতে লাগলো, অন্তত এই ফকির এমন উল্টাপাল্টা দেওয়ার কারণে আজকে আরমিনের চেহারা দেখতে পাওয়া যাবে না। কারণ ফকির নেক খায়েশ কবুলের দোয়া করেছে। তার নিয়ত ও খায়েশ অপবিত্র, পদ্মাশীল পায়রার পর্দা হাঁটা রূপসাদের খায়েশ। এই খায়েশের কথা যদি ফকির জানতো, নিশ্চয়ই তার পরদোয়া দিত বা কড়া করে অভিশাপ দিত, যেমনটা তার নামে সবাই দেয়। সে এই ভেবে হাসতে হাসতে আরমিনদের বাড়িতে ঢুকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবার পর দিনাজপুরের এই পথ ওই পথ খুব খুঁজে সেই ফকিরকে আর পাওয়া গেল না, দেখা হলো না তার সাথে। কিন্তু তার পাপি খায়েশে পূরণ হলো ঠিকই।
কবির একটা সমাধান দিয়েছিল। ভাই, আপনি যে ফকিরের পেট ভরাইছেন এটা হলো মহৎ ধর্ম ভাই। খিদে অন্ন পিপাসা পানি দিয়ে পরীরাও বেহেশত নসিব হয়। সরি, এখানে পাপির হতো, পাপিরও বেহেশত নসিব হয়। আপনি তো খালি ভাবির ছেঁড়া দর্শন পাইছেন। সেদিন কি ফকিরের নেক দোয়ায় সে আরমিনের ঠোঁট দুটো এক পলক দেখার সুযোগ পেল সে জানে। এবং এরপর হিসেবে বসে কেন যে তার মনে হলো ওই ঠোঁটে সে চুমু খাইতে চায়, পরে জবরদস্তিও করতে পারে। সেই মতো জবরদস্তি করে চুমু খেতে গেলে অপ্রত্যাশিতভাবে আরমিনকে হালাল হবার পরপরই জীবনে প্রথমবারের মতো তার পুরুষত্ব অদ্ভুত এক অনীহার ইচ্ছে জমে থাকা চুমু ঘিন্না কাটিয়ে উল্টে সে নারী ঠোঁটে একটানা ঠোঁট ছোঁয়াতে তৃষ্ণার্ত হয়ে ওঠে। আরমিনের ঘরে জবরদস্তি করলো, চুমুও খেয়ে এলো, কারণ সেখানে আরমিনের টুকটাকি থুতনির পরে ওপর গোলাপি গড়ানো পাপড়ির মতো ঠোঁটের ভাঁজ, সেখানে তার ঘেন্নার শেষ। যে ঘেন্না সে অন্য মেয়েদের ঠোঁটে ছোঁয়ার আগে পেত, সেই ঘেন্না সে দেখেছিল সেদিন, যেদিন সে আরমিনের বাড়িতে গিয়ে আরমিনকে জোর করে চুমু খেয়েছিল। সেই তার ঘেন্নার শেষ। সে চায়নি আরমিন তার হোক, আবারও না চাইতেও সে অসংখ্যবার ছুটে গিয়েছে মেয়েটার পিছনে, কখনো জ্বালাতে, কখনো ক্ষুব্ধ হয়, কখনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে, কখনো ভয় দেখাতে, কখনো ভেতরের তাগিদে, কিন্তু সে থামেনি। ঘটনাক্রমে বৈপরীত্যিক টানে সে বারংবার নিজের জীবনাবৃত্ত পুরুষত্বকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে আরমিনের দ্বারে। এই পর্যন্তই ছিল অবরোধ নিষিদ্ধের আরমিন এবং জয়া মীরের 8 মাসের সংসার।